প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও একটি অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং আমার এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আজকেও একটি গল্প বলতে চাই। আজকে নতুন যারা শিক্ষার্থী আমাদের কলেজে আসছে তাদের অনেকের সাথেই সাক্ষাৎ করার সুযোগ হয়েছে এবং নতুন মুখ দেখে সত্যিকার অর্থে বিশেষ করে শিক্ষার্থীদের নতুন মুখ দেখে খুবই ভালো লাগার কথা। কিন্তু তোমরা নিশ্চয় ইতিমধ্যে জেনে গেছো, যারা নতুন শিক্ষার্থী 1 অক্টোবর থেকে তাদের সাথে আমাদের অনলাইন প্ল্যাটফর্মেই মূলত ক্লাসের প্রক্রিয়া শুরু হবে। তো সেই যে কোনোভাবেই হোক ক্লাসরুমে ফিরে যাওয়ার একটা আকুতি আমাদের মধ্যেও আছে। আশা করি 1 তারিখ থেকে অর্থাৎ 1 অক্টোবর থেকে সেই আকুতি দূর হবে বলে প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 5ম অধ্যায়ে ছিলাম, যেখানে বলা আছে যে বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। আমি গতদিন তোমাদের জাতীয় সংসদের গঠন নিয়ে পড়াচ্ছিলাম এবং সেইখানে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে জাতীয় সংসদের যে সংরক্ষিত নারী আসন সে সম্পর্কে আমি একটি ক্লাস নিব। তো আজকে আমার উপস্থাপনা আলটিমেটলি সেটি নিয়ে সংরক্ষিত নারী আসন, সেটা কিভাবে এই সংরক্ষিত নারী আসনে নির্বাচন হয় এবং তারা কি কাজ করে, এই প্রক্রিয়া নিয়ে আলটিমেটলি আজকে আমার আলোচনা। তো এই জাতীয় সংসদের যে সংরক্ষিত নারী আসন তার নির্বাচনও মূলত কমন, যে অর্থাৎ জাতীয় সংসদের 300 আসনের মতো ওই রকম না হলেও কিছুটা ওই রকমই বলা চলে। তো আমরা জানি কি যে জাতীয় সংসদের গঠনের ক্ষেত্রে 350টি আসন রয়েছে এবং সেখানে 300টি হলো কমন, অর্থাৎ নারী পুরুষ উভয় বা যে কেউ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সাথে নারীদের জন্য সংরক্ষিত 50টি আসন ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই একটি বিষয় সম্পর্কে অবহিত আছো যে প্রত্যেকটা সাধারণ নির্বাচনের পরে যে 300টি আসন থেকে 300 জন বিজয়ী নির্বাচিত হয়, আলটিমেটলি তারা কিন্তু বেসরকারিভাবে নির্বাচিত হয়। সরকার যখন গ্যাজেট আকারে এই 300 জন বিজয়ের নাম প্রকাশ করে তখনই তারা সরকারিভাবে নির্বাচিত বিষয়টি উপস্থাপিত হয়। তো এই সংসদের অর্থাৎ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনটা ঠিক কখন হয়? ঠিক তখনই হয় সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়ার পরে সরকারি গেজেট প্রকাশ হওয়ার 3 মাসের মধ্যে কিন্তু এই জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এটা কে করবে? এটা করে মূলত নির্বাচন কমিশন। সেটার একটা সিস্টেম আছে। সেটা কিরকম? জাতীয় সংসদের প্রথম অধিবেশন অর্থাৎ কোন একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর প্রথম অধিবেশনের দিন থেকে 3 কার্য দিবসের মধ্য থেকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর তথ্য উপাত্ত কিন্তু জাতীয় সংসদ সচিবালয়ে চলে যায় এবং তার মাধ্যমে সেটি নির্বাচন কমিশনে চলে যায়। এবং এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এইরকম যে প্রত্যেকটা রাজনৈতিক দল একক দল হিসেবে কিংবা জোট আকারে কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাবতীয় তথ্য উপাত্ত 21 কার্য দিবসের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হয়। সেটি অবশ্য সরকারি গ্যাজেট প্রকাশের পর 21 কার্য দিবসের কথা কিন্তু আমি বলছি। এখন এই 21 কার্য দিবসের মধ্যে একক রাজনৈতিক দল কিংবা জোট আকারে রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থীদের হিসাব নিকাশ নির্বাচন কমিশনে আসার পর নির্বাচন কমিশন তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী কিংবা জাতীয় সংসদ আইন 2004 অনুযায়ী কোন কোন রাজনৈতিক দল কতগুলো সংখ্যা অনুপাতিক হিসেব অনুযায়ী সংসদে সংরক্ষিত নারী আসন পাবে সেই হিসাবটা কোথায় টাঙিয়ে দেয়? নির্বাচন কমিশনের একটা প্রকাশ্য জায়গায় কিন্তু সেটা অনেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নোটিশ টাঙিয়ে দেওয়ার মতো কিন্তু টাঙিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে আমরা কি অনুমান করতে পারি বা বুঝতে পারি যে হ্যাঁ, এই দলগুলো সংসদে সংরক্ষিত নারী আসন এতগুলো পেয়েছে। এখন একটা বিষয়, এই যে একটা প্রক্রিয়ার কথা বললাম যে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে কি হয়, জাতীয় সংসদ সচিবালয়ে
মাধ্যমে নির্বাচন কমিশনে তথ্য উপাত্তগুলো যায়, তারপর টাঙিয়ে দেওয়া হয়। কিন্তু নির্বাচন কমিশন এটা কিসের মাধ্যমে করে? নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন আইন 2004 কিংবা সাংবিধানিক নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়াটা নির্ধারণ করে থাকে। এখন সেই প্রক্রিয়াটা সম্পর্কে আজকে আমরা জানবো। মূলত আজকে আমাদের জানার বিষয় যেটি, সেটা এই টুইস্টের মতো, সেই টুইস্ট আমরা আজকে ডিসক্লোজ করব। তো টুইস্ট কি? এই 350 জন সংরক্ষিত নারী আসন তারা নির্বাচিত হয় মূলত কিভাবে, টু দা পয়েন্ট আমরা একটু জানার চেষ্টা করি। এই যে 300 জন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং প্রত্যেকেই কোনো না কোনো দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় লাভ করেছে কিংবা জোটের হয়ে। তবে হ্যাঁ, স্বতন্ত্রভাবে নির্বাচিত প্রার্থীরাও কিন্তু এখানে আছে, তাদের ক্যালকুলেশনও ওই সমভাবেই হয়ে থাকে। তো সেখানে টুইস্ট এরকম, আমরা জানি সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত? 50। আমি এখানে 50 লিখলাম, একটা ভাগ চিহ্ন দিলাম। এখন আমরা জানি যে এই যে বাংলাদেশের সরাসরি নির্বাচিত আসন কতটি? 300টি। সেই 300 এখানে লিখলাম। তাহলে আমি যদি ভাগফলটা যদি একটু ক্যালকুলেশন করি, তো ভাগফলটা দেখবো যে একটু নিচের দিকে লিখি 0.1667। এটা ক্যালকুলেটর বা যে কোনো ভাবে ভাগ করলে এটা বেরিয়ে আসে। এখন এই যে সংখ্যাটা বেরোয়, এই সংখ্যাটা আমি কি করব? এই সংখ্যাটা হলো যে রাজনৈতিক দল যতগুলো আসন পেয়েছে তার সাথে কি করতে হবে? এটা গুণ করতে হবে। গুণ করার পরে কি হবে? যে ফলাফলটা বের হবে সেই ফলাফল অনুযায়ী কি হবে? সেই রাজনৈতিক দল বা জোট সংসদের সংরক্ষিত নারী আসন ততগুলো ধারণ করবে। একটা উদাহরণের সাহায্যে আমি যদি বলার চেষ্টা করি, সর্বশেষ যে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল, অথবা আমরা অন্য একটা উদাহরণ ধরতে পারি, যেমন মনে করি যে জাতীয় পার্টি তারা এই জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে 22টি আসন পেল। তাহলে তারা সংরক্ষিত নারী আসনে কতগুলো সিট পাবে? ক্যালকুলেশনটা দেখি। আমরা 50কে 300 দিয়ে ভাগ করার পরে এইটা পেয়েছি। এখন 22টি নির্বাচিত আসনের এগেনস্টে জাতীয় পার্টি কতটি সংরক্ষিত নারী আসন পাবে সেটা ক্যালকুলেশন করি। আমি বলেছিলাম গুণ করতে হবে। তাহলে 22 গুণন 0.1667, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখবো যে 3.67। তার মানে কি, জাতীয় সংসদের এই যে সংরক্ষিত 300টি নারী আসনের মধ্যে জাতীয় পার্টি কতটি পাবে? 3.67 আসন লাভ করে। কিন্তু এখানে একটা অসুবিধার সৃষ্টি হয়েছে নিশ্চয়। সেটা কি অসুবিধাটি? এখানে ভগ্নাংশ হয়ে গেছে। এখন সিটকে তো আসলে ভগ্নাংশ করার কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রেও কিন্তু একটা চমৎকার নিয়ম আছে। চমৎকার নিয়মটা কি? এইভাবে বলা আছে, যদি সিট ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসে, সেক্ষেত্রে যদি 0.5 কিংবা তার বেশি ব্যাপার আসে বা সংখ্যা বা ডিজিট আসে, সেই ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ আসন ধরে নিতে হবে। তাহলে এখন সেই নিয়ম অনুযায়ী এই জাতীয় পার্টির ক্ষেত্রে কতটি আসন আসবে? স্বাভাবিকভাবেই নিয়ম অনুযায়ী 4টি আসবে। তার মানে জাতীয় পার্টি জাতীয় সংসদে তার সরাসরি নির্বাচিত 300টি আসনের মধ্যে 22টি পেয়েছিল, তার এগেনস্টে সংরক্ষিত নারী আসন 50টির মধ্যে সে 4টি ধারণ করছে। এবং যদি ফ্র্যাকশন হয়, সেই ফ্র্যাকশনের ব্যাপারটা আমি কিন্তু বলার চেষ্টা করলাম। কিন্তু এই ফ্র্যাকশনকে ক্যালকুলেশন করতে করতে যদি এমন হয়ে যায় যে আরো অনেক দলেরই ক্ষেত্রে এমন হয় যে 0.5-এর বেশি পেয়ে গেল, তাহলে মোট 50-এর বেশি যদি হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু একটা নিয়ম, সংবিধিবদ্ধ নিয়মে আছে। অর্থাৎ একটা সূক্ষ্ম এবং পরিকল্পনার মধ্য দিয়ে কিন্তু এই সংসদে সংরক্ষিত 50টি নারী আসনের ব্যবস্থাপনা কিন্তু করা হয়েছে। এখন আমার মনে হয় যে এই ক্যালকুলেশনটা তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। আমি একটু অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। এই সংরক্ষিত নারী আসনের সাথে এটা সম্পৃক্ত। এখন এই সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা বাংলাদেশে কিভাবে আসলো একটু বলি। যে 1972 সালে আমাদের যে সংবিধান তৈরি করা হয়, সেই সংবিধানে নারীদের জন্য সংরক্ষিত আসন রাখা হয় 15টি, সেটি মূলত 10 বছরের জন্য। এবং এটি করা হয় এই কারণেই যে যুদ্ধ বিধ্বস্ত দেশের যে নানান অবকাঠামোর সাথে শিক্ষা অবকাঠামোর মধ্যে নারীদেরকে সম্পৃক্ত করার জন্য যারা সংবিধান তৈরি করেছিলেন, তাদের কিন্তু চিন্তা ভাবনায় এই বিষয়টা এসেছিল। এবং সেখানে আমরা দেখি 15টি সংযুক্ত করা হয়। এটা হলো
সংবিধানের প্রথম সংশোধনীতে আমি একটু এখানে লিখি প্রথম সংবিধান তৈরির সময়ে, এটা প্রথম সংশোধনী বলা ঠিক হবে না, সংবিধান তৈরির সময়। কিন্তু সংবিধান যখন দ্বিতীয়বারের মতো পরিবর্তন করা হয়, সালটা হবে 1979 সালে। সেখানে কি করা হলো, এই 15 সাথে আরো 15 যুক্ত করে 30 করা হলো। তখন অর্থাৎ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা দাঁড়ালো কত, 30। এরপরে আমরা দেখি যে পঞ্চম সংশোধনী। এরপর চতুর্থ সংশোধনী হবে, অর্থাৎ এরপর চতুর্থ সংশোধনীর মাধ্যমে আমরা দেখি যে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 30টার জায়গায় হয়ে গেল 45টি। এরপর আমরা যদি একদম শেষবারের মতো যদি লক্ষ্য করি যে পঞ্চদশ সংশোধনী, সেটা 2011 সালের দিকে এই যে সংসদে অর্থাৎ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এই সংখ্যাটা 45 থেকে হয়ে গেল 50। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই হয়তো বা জানো যে সর্বশেষ যে 17তম সংশোধনী হয়েছে, সেই 17তম সংশোধনীতে এই 50টি সংরক্ষিত নারী আসন 25 বছরের জন্য সংরক্ষণ করার আইন কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছে। তো সর্বসাকুল্যে এই সংরক্ষিত নারী আসনের যে ইতিহাস সাংবিধানিকভাবে কিংবা নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটা একটু বলার চেষ্টা করলাম। এখন তোমাদের মনে হতে পারে যে এখানে আসলে আসলে কোনো ভোটের সিস্টেম কি আছে, না আসলে ভোট হয় না। এখানেও ভোট হওয়ার কিন্তু একটা নিয়ম রয়েছে। সেটি কি রকম, সেটি হলো যে এই যে প্রত্যেকটা রাজনৈতিক দল, সেটা একক দল হিসেবে কিংবা জোট আকারে কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে, এই যে নির্বাচন কমিশনের তথ্য উপাত্ত দেয় এবং সংখ্যা অনুপাতিক দৃষ্টিভঙ্গি দিয়ে যে কয়টি আসনের জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়, যদি কোনো রাজনৈতিক দল সেই মনোনয়নের ক্ষেত্রে যদি একাধিক প্রার্থী হয়ে যায়, যেমন এই যে আমরা যে ক্যালকুলেশনটা করেছিলাম, জাতীয় পার্টির জন্য 4টি আসন, কিন্তু জাতীয় পার্টি যদি 5জন প্রার্থী যদি মনোনয়ন দিয়ে দেয়, হ্যাঁ, জাতীয় সংসদের এই সিস্টেমের মধ্য দিয়ে, অর্থাৎ নির্বাচন কমিশনকে যদি বলে যে আমাদের 4টি আসন আমরা পাচ্ছি, কিন্তু আমরা প্রার্থী আমাদের হচ্ছে 5জন, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই একটি আসন একজন প্রার্থী যদি বেশি হয়ে গেছে, তার জন্য কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে এই জাতীয় সংসদের যারা এই 300 জন প্রার্থী হয়েছেন, তারাই কিন্তু ভোট দিয়ে এই প্রবলেম সলভ করবে। তো বাংলাদেশের ইতিহাসটা কি হলে, বাংলাদেশের ইতিহাসে আজ অব্দি যতগুলো এই জাতীয় সংসদ এসেছে, কোনো জায়গায় এই সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচনের ব্যবস্থা আসলে হয়নি। অনেকটা একতরফা ভাবেই এই জাতীয় সংসদের 50 জন নারী সাংসদ কিন্তু নির্বাচিত হয়ে যাচ্ছে। এখন যদি বলি যে তাহলে এই নারী আসন সংরক্ষিত রাখার দরকার কি, বা তাদের সংসদীয় আসন কোথায়, হ্যাঁ, এই বিষয়টা যদি বলি, যেমন তোমার এলাকার যিনি সাংসদ আছেন বা যে সংসদীয় আসনের মধ্যে তোমরা রয়েছে, সেটা হতে পারে 175, 201 কিংবা 300 নম্বর সংসদীয় আসন কিংবা 1 নম্বর সংসদীয় আসন। কিন্তু তাহলে এই যারা সংরক্ষিত নারী আসনে, তারা কত নম্বর সংসদীয় আসনের? তারা কিন্তু কোনো সংসদীয় আসনের প্রার্থী নয় বা সাংসদ নয়। তাহলে তারা কোথায়? তারা মূলত তার রাজনৈতিক দল কিংবা জোটের প্রার্থী হিসেবেই থাকেন এবং জাতীয় সংসদে যান এবং জাতীয় সংসদের বিভিন্ন প্রোগ্রামে বা অধিবেশনে অ্যাটেন্ড করেন। এইটা হলো তাদের প্রক্রিয়া, তারা কোথায় আছে, কিভাবে আছে জাতীয় সংসদ হয়ে যাওয়ার পরেও। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে এই যে সংরক্ষিত নারী আসনের প্রয়োজন কি? তাদের কোনো সংসদীয় আসনে তারা বিলং করে না, হ্যাঁ, আবার জনগণের সরাসরি ভোটেও তারা নির্বাচনে অংশগ্রহণ করে না, তাহলে তাদের প্রয়োজনটা কি? তাহলে ছোট্ট করে ইতিহাসটা বলি। আমি কিছুক্ষণ আগেই বলার চেষ্টা করছিলাম যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিংবা বাংলাদেশের একটা সংবিধান তৈরির প্রেক্ষাপটে সংবিধানের মধ্যে কিন্তু সংরক্ষিত নারী আসনের কথা রাখা হয়েছিল কি জন্যে, যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রত্যেকটা জায়গায় নারীকে এম্পাওয়ারমেন্টের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ ক্ষমতায়নের মধ্যে নিয়ে আসা।
অর্থাৎ নারীকে একটা রাষ্ট্রের মূল ক্ষমতায়ন কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য রাজনৈতিক তো নিঃসন্দেহে একটা বিগ এলিমেন্ট হতে পারে অর্থনীতির সাথে সাথে। ঠিক সেই কন্ট্রিবিউশনটা যেন নারীরা রাখার ক্ষেত্রে একটা অনুশীলন করতে পারে, এরকম চিন্তা ভাবনা থেকে কিন্তু নারীদের জন্য এই সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা করা হয়েছিল। সাথে সাথে এমনটাও চিন্তা করা হয়েছিল যে যে তারা একটা 10 কিংবা 15 বছর জন্য এই ব্যবস্থার মধ্যে থাকুক, তারপরে রাজনীতির সাথে একটা আর্ট ঘাট বেঁধে দারুণ অনুশীলনের মধ্য দিয়ে পরবর্তীতে সরাসরি সংসদীয় আসনের জন্য নির্বাচন করবে, এরকম একটা চিন্তা ভাবনা থেকে কিন্তু এটা করা হয়েছিল। কিন্তু সেই চিন্তা ভাবনাটা নিঃসন্দেহে ধূলিসাৎ হয়েছে এবং এই 50টি সংরক্ষিত নারী আসন রাজনৈতিকভাবে ব্যবহার করার মধ্য দিয়ে মূল যে উদ্দেশ্য সেটা ব্যাহত হয়েছে কিনা আমি না বলি, বরং এক্সপার্টদের কথাটা এমনটাই বলা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আজকে আমার আলোচনায় জাতীয় সংসদের যে 350টি আসনের মধ্যে 50টি সংরক্ষিত নারী আসন ছিল, তারা কিভাবে নির্বাচিত হয়, তাদের সংসদীয় আসন কি এবং তাদের এই প্রয়োজনীয়তা আসলেও আছে কি না, এটার সংশোধনের প্রয়োজন, এই বিভিন্ন দিক নিয়ে আমি কিন্তু কথা বলার চেষ্টা করলাম। এখন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে যাই। হোমওয়ার্কটা কি, যে এই সাধারণ যারা সাংসদ, অর্থাৎ এই সাধারণ যারা সংসদ 300 আসনের জন্য হয় তারা এবং সংরক্ষিত নারী সাংসদ 50টি, এই দুইয়ের মধ্যে মূল পার্থক্য জায়গা কোথায়, এটা তোমাদের একটা হোমওয়ার্ক। সাথে সাথে দ্বিতীয় যে হোমওয়ার্ক রয়েছে যে সংরক্ষিত নারী আসনের প্রয়োজনীয়তা কেন রয়েছে, এই দুটি হোমওয়ার্ক তোমরা করবে। আশা করি এটা ঠিকঠাক মতো যদি করতে পারো তাহলেই বুঝবো যে আজকের ক্লাসটা নেওয়া অন্তত আমার জন্য ফলপ্রসূ হয়েছে। তো সেই পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সেই কামনায় আমি আমার আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।